স্কুল পর্যায়ে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। আমাদের মাঝে বিতার্কিক যারা রয়েছে আমি তাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। তাদেরকে পরিচয় করার পূর্বে আমরা আমাদের অতিথিদের সাথে এবং বিচারকদের সাথে আজকে যারা অডিয়েন্স এবং যারা বিতার্কিক তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে সভাপতিত্ব করছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব ফরিদুদ্দিন ভাষা ভাই আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন এবং তিনি একসাথে টাইম কিপিং করবেন। সম্মানিত লেকচারার কলেজ ম্যানেজমেন্ট জনাব ফখরুদ্দিন মজুমদার, বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন ডান দিক থেকে জনাব মাহবুবা আক্তার, সিনিয়র শিক্ষক শিক্ষিকা গণতন্ত্র গার্লস হাই স্কুল এন্ড কলেজ, এবং বিচারক হিসেবে আমাদের মাঝে তারপরে রয়েছেন জনাব আকিব সুলতানা, যিনি লেকচারার কেমিস্ট্রি। আমাদের সাথে রয়েছেন রেবেকা সুলতানা, জনাব রেবেকা সুলতানা লাবণী, যিনি সহকারী শিক্ষক ইংরেজি হিসেবে কর্মরত রয়েছেন। আমি মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, তোমাদের স্কুল সঞ্চালনার দায়িত্বে রয়েছে। সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিতর্কের বিষয় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। আমাদের সাথে পক্ষ দলে যে সকল বন্ধুরা রয়েছে, পক্ষ দলে রয়েছে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তাদেরকে পরিচিত হওয়ার জন্য আহ্বান করছি। প্রথম বক্তা, হ্যাঁ, এক এক করে আমরা সবাই পরিচয় দিই। ধন্যবাদ পক্ষ দলের বন্ধুদেরকে। এর সাথে আমি আমাদের সম্মানিত বিচারক মন্ডলীদেরকে বলবো, আপনারা শিক্ষার্থীদের নামটা লিখে ফেলবেন, শ্রেণী নাম, শ্রেণী রোল, ওই বিষয়টা একটু সংকেত দিয়ে রাখবেন, যেহেতু আমরা উপজেলায় এই তথ্যটা পাঠাতে হবে। আর বিচার কার্যের ক্ষেত্রে অবশ্যই আপনারা সততার সাথে বিচার কার্য করবেন, এবং এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, কেউ কিন্তু বায়াস হবেন না কারো মাধ্যমে। আপনারা এবং আপনাদের নিজেদের মধ্যে কিন্তু কথা বলবেন না। বিচারকরা, সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু বায়াস হবেন না এবং আপনাদের নিজেদের মধ্যে কথা বলে মার্কস দেবেন না। আপনার যেমনটি মনে হয় আপনি কারো মার্কসটা না দেখে আপনি আপনার মার্কসটা শুধু দেবেন। এই পর্যায়ে আমরা বিপক্ষ দলের বন্ধুদেরকে আহ্বান করছি তোমাদের পরিচয় দেওয়ার। প্রথম বক্তা, হ্যাঁ, আমি তুমি সামনে এসে মাঝে হ্যাঁ। আমি শারিমা মরিয়ম সোনা, নবম শ্রেণী, দলের দলনেতা। ধন্যবাদ, আমরা পরিচিত হলাম। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার করতে। আমি সর্বপ্রথমে আহ্বান করছি পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। তোমার সময় হচ্ছে 5 মিনিট। তুমি 4 মিনিট 30 সেকেন্ডে একটি সংকেত পাবে এবং 5 মিনিটে তুমি চূড়ান্ত সংকেত পাবে। মাননীয় সভাপতি, বিচারক মন্ডলী, উপস্থিত সুধীবৃন্দ, আমার পক্ষ দলের বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। তাই দলের প্রথম বক্তা হয়ে আমি এই বিষয়বস্তু সংজ্ঞায় করে যাব। এরপর আমাদের দ্বিতীয় বক্তা এটা যুক্তি সহকারে উপস্থাপন করবেন। এরপর তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা প্রমাণ করে এর প্রভাব বিশ্লেষণ করে যাবেন যে মূল্যবোধ দেশপ্রেমী একমাত্র দুর্নীতি ঘটার কারণ। জাতিসংঘ, মাননীয় সভাপতি, প্রথমে আমি বলতে চাই দুর্নীতি কি। জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি-কারাপশন অনুযায়ী ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য ক্ষমতার ব্যবহার করাই দুর্নীতি। 21শ শতাব্দীর প্রতিযোগিতাময় বিশ্ব প্রেক্ষাপটে কোনো দেশের স্বাধীনতা শুধু তার ভৌগোলিক সার্বভৌমত্বে সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে আছে দেশের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন পৃথিবীর মানচিত্রে ঠাঁই করে নিয়েছে, কিন্তু দুর্নীতির রাহুকে আসে আঁকড়ে ধরেছে বাংলাদেশের শেকড় সত্তা। দুর্নীতির রাহু উৎপাদন সম্ভব না হলে বাংলাদেশ একসময় নিজেও উৎপাদিত হবে। দুর্নীতি ঈশান ধরে উপরে যাবে সকল উন্নয়নের সম্ভাবনা। স্বাধীনতা শর্ত পরাধীনতার কালিময় ম্লান হয়ে জাতি নিক্ষিপ্ত হবে ব্যর্থ রাষ্ট্রের তালিকায়।
তাই যে 2001, 2002 ও 2003 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুর্নীতি শীর্ষে বাংলাদেশ শীর্ষক রিপোর্ট পেশ করে। এটা 2001, 2002 ও 2003 সালে বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়, যদিও উক্ত রিপোর্টে বিতর্ক অবকাশ রয়েছে। তারপরে এই রিপোর্ট থেকে এটাই প্রতীয়মান হয় যে দুর্নীতি অক্টোপাসের মতো পুরো সমাজ ব্যবস্থাকে জড়িয়ে ধরে পুরো সমাজ ব্যবস্থার নাভিশ্বাস তুলে ফেলছে। তাই যে কোনো মূল্যে সকল স্তরের দুর্নীতি মূলোৎপাটন একান্ত আবশ্যক। মাননীয় সভাপতি, এবার আমি বলতে চাই মূল্যবোধ কি। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। এটি মানুষের আচরণের সামাজিক মাপকাঠি। একটি দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষতার অন্যতম মাপকাঠি হিসেবে এটি পালন করে। ফ্রাঙ্কেলের মতে মূল্যবোধ হলো আবেগীয় আদর্শগত ঐক্যের ধারণা। মূল্যবোধ শিক্ষা ব্যক্তির মানসিক বিকাশকে ত্বরান্বিত করে। এভাবে ব্যক্তিসত্তার বিকাশ সাধন করে, একটি সুশাসনের পথে প্রশস্ত করে এবং সামাজিক অবক্ষয়ের অবসান ঘটায়। তাই মূল্যবোধ শিক্ষা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমাজ ব্যবস্থাকে নানা ধরনের অবক্ষয় থেকে মানব জাতিকে রক্ষা করতে পারে। মূল্যবোধের পরিবর্তনের সাথে বয়সের আদর্শিক, ধর্মীয় বা পবিত্র বিষয়গুলো জাগ্রত হয়। তাই এটি ব্যক্তি জীবনের গাইডলাইন হিসেবে অত্যন্ত ভূমিকা পালন করে। ব্যক্তির রাজনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে রাজনৈতিক জাতীয় মূল্যবোধ, জাতীয় শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে ওঠে। অন্যদিকে দুর্নীতি, স্বজনপ্রীতিবোধ, পারিবারিক ও সামাজিক ভূমিকা শৈথিল্য, ব্যক্তির সাথে প্রাধান্য বিজ্ঞান ও প্রযুক্তির উপরে অধিক নির্ভরশীলতা প্রভৃতির মূল্যবোধের অবক্ষয়ের নিয়ামক। মাননীয় সভাপতি, আমি বলতে চাই দেশপ্রেম কি। মানুষ পক্ষে পৃথিবীর সন্তান হলেও ভৌগোলিক বিচারে সে একটি দেশের সন্তান। যে দেশে আলো বাতাস ও ধূলিকণায় শ্বাস প্রশ্বাস গ্রহণ করে মানুষ জীবন ধারণ করে, সে দেশের প্রতি সৃষ্টি হয় তার অন্তরের ভালোবাসা। আপন ঘরের প্রতি যেমন মানুষের থাকে হৃদয়ের আকর্ষণ, তেমনি দেশের প্রতি তেমনি থাকে মানুষের একটা প্রবল আগ্রহ। এমন মতবোধে যখন ভালোবাসা, আবেগে, অনুরাগ এবং দায়িত্বে পরিণত হয়, তখন আমরা তাকে বলি দেশপ্রেম। দেশপ্রেম দেশের সংকটময় মুহূর্তে স্থির থাকতে পারে না, সংগ্রামে অবতীর্ণ হয়, কিন্তু কেবল সংকটেই নয়, শান্তিতেও তার বিভিন্নভাবে দেশের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত হয়ে যায়। শিল্প, সাহিত্য চর্চায়, দেশ গঠন, জ্ঞান বিজ্ঞানের সাধনা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায় দেশের তহবিল। দেশের কল্যাণ ও অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রেখে দেশ বিদেশে দেশের সুনাম বৃদ্ধিতে ও দেশ ও দেশপ্রেমিকে অসামান্য অবদান থাকে। যেমন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রফেসর ইউনুস, অমর্ত্য সেন প্রমুখ ব্যক্তি আপন কর্মগুণে নিজ দেশে ভারমুক্তি উজ্জ্বল করেছেন সারা বিশ্বে। উদাহরণস্বরূপ বলা যায় 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ে ও নির্মম হত্যার কথা। মীর জাফর খান, হসরত বেগম ছাড়াও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গের বিশ্বাসঘাতকতায় বাংলার, বিহার ও উড়িষ্যার নবাবের পরাজয় ঘটে। এখানে তাদের দেশপ্রেম ও মূল্যবোধের অভাব ছিল। তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকতো, তাহলে কিছুতেই তারা নিজ দেশে এত বড় ক্ষতি করতে পারতো না। মাননীয় সভাপতি, আপনি একটু ভেবে দেখুন তো, তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকতো, তাহলে মূল্যবোধ থাকতো, তাহলে কি তারা কি এই ঘটনা কি 200 বছর আমাদের দেশকে কি 200 বছর ইংরেজদের হাতে তুলে দিত? আমরা কি এত কষ্ট করতে হতো আমাদের? তাদের মধ্যে মূল্যবোধের অভাব ছিল। যদি মূল্যবোধের অভাব না থাকতো, তাহলে কিছুতেই তাদের এত বড় ক্ষতি করতে পারতো না। তাদের এখানে বিবেক কাজ করেনি। তাই আমি বলতে পারি এখানে তাদের মূল্যবোধের অভাব ছিল, দেশপ্রেমের অভাব ছিল। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি যে মূল্যবোধের দেশপ্রেমেই একমাত্র দুর্নীতি ঘটার কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। চমৎকার তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছে। এ পর্যায়ে আমরা দেখব পরবর্তী যারা বিপক্ষ দলে রয়েছে, বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমি আহ্বান করছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত সুধীবৃন্দ, আমার বিপক্ষ দল বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে। সঙ্গত কারণে আমি এর বিপক্ষ অবস্থান করছি। বিতর্ক চলছে, বিতর্ক চলবে। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে সকল বিষয়বস্তু সংজ্ঞায়িত, দ্বিতীয় বক্তা যুক্তিকরণ করবেন এবং তৃতীয় বক্তা হিসেবে প্রমাণ করে যাবে যে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে না। মাননীয় সভাপতি, কথা বলতে বক্তা, শুনতে তক্তা। তাহলে আমি যদি বক্তার মতো বলতে থাকি আর আপনারা যদি তক্তার মতো শুনতে থাকেন, তাহলে তা চলবে না। আমি এখানে কোনো বক্তব্য দিচ্ছি না, আমি শুধু যুক্তি উপস্থাপন করছি। মাননীয় সভাপতি, এরপর আমি বলতে চাই মূল্যবোধ কি। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও আদর্শের মানদণ্ড। অন্যভাবে বলা যায় মূল্যবোধ হলো কতগুলো মনোভাবের সমন্বয়ে ঘটিত অপেক্ষাকৃত স্থায়ী বিষয়। ফ্রাঙ্কেলের মতে মূল্যবোধ হলো আবেগীয় ও আদর্শ ঐক্যের ধারণা। দেশপ্রেম হলো দেশের প্রতি ভালোবাসা, গভীর মমতাবোধ, দেশের প্রতি শ্রদ্ধা। রাজনীতি বিজ্ঞানে অধ্যাপক মরিস লিখেছেন, দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের জন্য অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার। বিস্তার হলে কোনো কিছু প্রচার করা। মাননীয় সভাপতি, এরপর আমি বলতেছি সুনাগরিকের কথা। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। এই সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করা, সুনাগরিকতা অর্জন করে নিতে রাষ্ট্রীয় বিজ্ঞানীদের মতে একজন নাগরিকের সুনাগরিক হতে হলে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। তার মধ্যে আমি একটি গুণ উল্লেখ করতে চাই, যথা বিবেক বিচার। বিবেক বিচার বলতে বুঝে ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্য জ্ঞান। একজন নাগরিকের শুধু দেশপ্রেম ও মূল্যবোধ থাকলেই চলবে না। যে কোনো কাজ করতে হলে তাকে ভাবতে হবে, যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ,
মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। এছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে সেই নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে এবং অন্যদের বিবেকবান হতে উৎসাহিত করবে। তাই প্রতিপক্ষ দলের বন্ধুর নিকট আমার প্রশ্ন, একজন ব্যক্তির ভিতরে যদি বিবেক না থাকে তবে সে কিভাবে নিজেকে দুর্নীতি থেকে বিরত রাখবে? আশা করে উত্তর দিয়ে যাবেন। ব্যক্তি স্বার্থপরতা। ব্যক্তি স্বার্থপরতার ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে, ফলে ব্যক্তি সহজেই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এর ফলে নির্বাচন অনেক সময় যোগ্যলোকে ভোট না দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে একটি ভোট দেয়। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ জাতীয় বা পরিচিত জনকে চাকরি দেয়। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই আমি বলতে চাই, কেবল মূল্যবোধ দেশপ্রেমের অভাবে নেই, ব্যক্তি স্বার্থপরতার ফল দুর্নীতি বিস্তার করছেন। মাননীয় সভাপতি দীনেশ বলে যারা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ করতে হলে চাই আইনের শাসন ও নৈতিকতা চর্চা এবং দেশপ্রেমের সৃষ্টি করা। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে মানুষের ভিতরে কেবল দেশপ্রেম ও মূল্যবোধ থাকলেই চলে না। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রতিটি মানুষের লোভ লালসা থেকে দূরে চলে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের ন্যায় বিচার ও নৈতিকতা চর্চা শেখাতে হবে। পাশাপাশি সততা প্রচার করার দায়িত্ব সকলকে নিতে হবে। দারিদ্রতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশের 50% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। দারিদ্রতার কারণে আমাদের দেশের প্রায় 1/3 লোক নৃত্য করতে পারে না, ফলে তাদের নিজের ইচ্ছার বাইরে গিয়ে দুর্নীতি করতে হয়। নৈতিক শিক্ষার অভাব। আমরা উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের মধ্যে নৈতিক শিক্ষার অভাব রয়েছে। তাই আমাদের পাঠ্যপুস্তকগুলোতে নৈতিক শিক্ষার গুরুত্ব প্রদান করেছে। যেমন পূর্ব ছিল ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বর্তমানে এর নাম লিখা হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। যদি সকল ক্ষেত্রে নৈতিক শিক্ষা থাকতো তবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ দেশের নারীরা দুর্নীতির সাথে জড়িয়ে পড়তো না, দেশে আরো এগিয়ে যেত। মানবতার অভাব। আমাদের দেশে যদি কোনো লোকই বলতে পারে তাহলে সবসময় আমরা তাকে সাহায্য করি। কেন এতে সময় অর্থ দুই অপচয় হবে বলে। যদি আমাদের মধ্যে মানবতা থাকতো তাহলে এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় আসতো না। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সকলের মধ্যে মানবতার অভাব রয়েছে, যার কারণে কোনো লোক যদি কাজের জন্য যায় তবে তাকে উপঢৌকন দিতে হচ্ছে। মানবতাহীন ব্যক্তি কাছে কেউ রেহাই পায় না। আজ দেখা যায় ব্যবসা সিন্ডিকেটের লোকের সাধারণ লোকদের বেকায়দায় ফেলে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। যদি তাদের মধ্যে ন্যূনতম মানবতা থাকতো, তাদের পেশার কথা ভাবতো, দুর্নীতি করার সামর্থ্য পা দিত না তারা দুর্নীতিতে। ক্ষমতার অপব্যবহার। বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠান সহ অনেক জায়গায় কিছু লোক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে, ফলে দুর্নীতিগ্রস্ত কার্যক্রম একটু দ্বিধাবোধ করে না। বিভিন্ন দল যদি ওই লোকদের উৎসাহ প্রদান না করতেন তাহলে দুর্নীতি করার সাহস পেত না। ওই দুর্নীতিগ্রস্ত লোকগুলো কোনোভাবে যদি দুর্নীতি গায়ে সাজাপ্রাপ্ত হয়, দলের নেতৃস্থানীয় লোকেরা ক্ষমতার অপব্যবহার করে তাকে সাজা থেকে মুক্তি দেয়, ফলে সে আরো বেশি দুর্নীতি করার সাহস পায়। তাই বলছে মূল্যবোধ দেশপ্রেম অভাবে দুর্নীতি বিস্তার করে। এবার আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। লড়াই জমে উঠেছে। একটা পক্ষ আমরা দেখেছি চমৎকার ভাবে মূল্যবোধ দেশপ্রেমের অভাবকে দুর্নীতির বিস্তারের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। আরেকটি পক্ষ এসে চমৎকার ভাবে, শুধু এটি না, এটার সাথে আরো বেশ কিছু বিষয় জড়িত, শুধুমাত্র এটি না, তাদের আপত্তি হচ্ছে প্রত্যয়ের মধ্যে তারা আরো বেশ কিছু প্রত্যয়, আরো বেশ কিছু কি বলবো এখানে অন্তর্ভুক্ত করেছে। তবে আমি বক্তাদেরকে অনুরোধ করবো, তোমরা বক্তব্যের সময় জাস্ট মুখস্থ আওড়ানোর মতো না করে জাস্ট দ্বিতীয়ত, সেকেন্ডলি, ফার্স্টলি, থার্ডলি এই বিষয়গুলো এভাবে একটু করলে আমার মনে হয় আমাদের বক্তব্যগুলো আরো চমৎকার হবে। এমনিতেও চমৎকার হচ্ছে। এ পর্যায়ে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। সবাইকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দেশে দুর্নীতি বিস্তার ঘটে। সঙ্গত কারণে আমি এর পক্ষ অবস্থান করছি। সম্পত্তি আদি মানবজাতি মানুষ যেদিন থেকে নিজেদের কাজের মাঝে নীত আদর্শে জন্ম দিয়েছিল সেদিন থেকে মানবজাতির জয়জাতের ইতিহাস শুরু হয়। সেই সময় ইতিহাসের পথে সভ্যতা এগোতে থাকে সামনের দিকে, প্রতিষ্ঠিত হয় ন্যায় নীত কল্যাণমুখী জীবন। একটি প্রবাদ আছে, পৃথিবীতে যতদিন নীতি থাকবে ততদিন দুর্নীতিও থাকবে। আমাদের প্রথম বক্তব্য দুর্নীতি কি, দেশপ্রেম কি, মূল্যবোধ কি তা ব্যাখ্যা করে গেছেন। এখন আমি তার বক্তব্য উপস্থাপন করবো। সভাপতি টিআই এর দুর্নীতি ধারণা সূচকে 180টি দেশের মধ্যে 2019 সালে অর্ধক্রম অনুযায়ী বাংলাদেশের স্থান 14তম, যা আগের বছর ছিল 13তম। আবার সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশ 3 ধাপ এগিয়ে 149 থেকে 146তম স্থানে এসে দাঁড়িয়েছে। উপরে উল্লেখিত ধারণা থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশে কতটা দুর্নীতি ঘটে চলেছে। প্রতিপক্ষ দলের বন্ধুরা, উপরে দুর্নীতির ধারণা থেকে কি এটা বলা যায় না যে এটি দেশপ্রেম ও মূল্যবোধের অভাব ঘটছে? দেশপ্রেম মূল্যবোধের অভাবে দুর্নীতি আগে ঘটেছিল, এখন ঘটছে। তার একটি বড় উদাহরণ হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিছু লোক পাক হানাদার বাহিনীর পক্ষে যোগদান করেছিল। নিশ্চয় তাদের মধ্যে মূল্যবোধ ও দেশপ্রেম ছিল না। তাদের মধ্যে যদি ছিল না বলেই তারা
দেশের সাথে দুর্নীতি করতে পেরেছিল, আর দেশপ্রেম না থাকার কারণে, তার দেশকে ভালোবাসা না বাসার কারণে তার দেশের সাথে চরম দুর্নীতি করতে পেরেছে। বিপক্ষ দলের বন্ধুরা, এরপরে কি আপনারা বলবেন যে দেশপ্রেম ও মূল্যবোধের আবার দেশের দুর্নীতি বিস্তার ঘটছে না? বিপক্ষ দলের বন্ধুরা, আপনারা হয়তো দেশের দুর্নীতি বিস্তারের একটি কারণ লোভের কথা উল্লেখ করতে পারেন, কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা একটু ভেবে দেখুন যে এই লোভ হয় কেন। মূল্যবোধের অভাবিত মানুষের মধ্যে যখন মূল্যবোধের অভাব ঘটে তখন তার মধ্যে লোভ বাসা বাঁধে, তখন তার যা নয় যা পাওয়ার অধিকার নেই তা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তাই সে কোনো উপায়ে অনেক সম্পদ হাসিল করতে চায়, তা অনাভাবে হলেও তার কিছু যায় আসে না, যার ফলে সে দুর্নীতি গড়ে ফেলে দুর্নীতি। আর এইভাবে মূল্যবোধ ও দেশপ্রেম বা অভাবে দেশের দুর্নীতি বিস্তার ঘটছে। প্রতিপক্ষ দলের বন্ধুরা, মানুষের লঘু বা উচ্চ আকাঙ্ক্ষার ফলে দেশে ঘটানো দুর্নীতিগুলো মূল্যবোধ ও দেশপ্রেম বা অভাবে ঘটছে না? প্রশ্ন রয়ে গেল, আশা করছি উত্তর পেয়ে যাবো। সভাপতি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় মানুষের প্রতিনিয়ত দুর্নীতি ঘটে চলেছে, যেমন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি, বিচার ব্যবস্থা ক্ষেত্রে দুর্নীতি, এমনকি রপ্তানি খাতেও দুর্নীতি দেখা যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির উদাহরণ দিয়ে বলা যায়, আমরা পড়ালেখার জন্য সুবিধার্থে বিভিন্ন কারণে সহায়ক বই কিনি বা ক্রয় করে থাকি, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে বছরের প্রথম দিকে বই কিনে অনেকে ঠকে যাচ্ছে। নতুন বছরের নতুন সহায়ক বই নামে সারাবছর পূর্ণবে, যা শুধু উপরে কভার পার্টে নতুন করে দেওয়া হচ্ছে, যার ফলে দেশে ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনায় শিকার হচ্ছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, উপরে উল্লেখিত দুর্নীতি যারা করছে তারা কি তার দেশপ্রেম ও মূল্যবোধের অভাব করছে না? প্রশ্ন রয়ে গেল, আশা করছি উত্তর পেয়ে যাবো। সভাপতি, এবার আসা যায় বিচার ব্যবস্থা ক্ষেত্রে দুর্নীতির কথায়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি, কিন্তু আদৌ কি আমরা সেই স্বাধীনতা পাইনি, কারণ আমাদের বিচার ব্যবস্থা রয়েছে এখনো দুর্নীতি। বাংলাদেশের কতিপয় আইনি কর্মকর্তা ঘুষ নেওয়ার বিনিময়ে আসল অপরাধীকে জেল থেকে মুক্ত করে দেয়, যার ফলে এই দেশে দাগে দাগে আসামিরাও বুক ফুলে বলতে পারে তারা নাকি পুলিশদের নিজেদের পকেটে ঢুকিয়ে রাখে। আমাদের দেশের পুলিশদের এত অধঃপতন কেন? সেটা কি দেশপ্রেম মূল্যবোধের অভাবে নয়? সভাপতি, বর্তমান মানুষের প্রেক্ষাপটে দেখা যায় যে এদেশে অহরহ ঘটে চলেছে ধর্ষণ, এমনকি শিশুরা এ থেকে মুক্তি পাচ্ছে না। এর কারণ কি? তাছাড়া স্কুল পড়ুয়া ছাত্রীদের পথে ঘাটে কতিপয় বখাটে ছেলে স্কুল পড়ুয়া ছাত্রীদের ইটিজিং করছে। এসবের কারণ কি? নিশ্চয়ই মূল্যবোধের অভাব থাকার কারণে যারা এসব করছে তাদের বিন্দু মাত্র অনুতাপ হচ্ছে না। এরপরে কি আপনারা বলবেন যে মূল্যবোধ দেশপ্রেমের অভাব দেশে দুর্নীতি হচ্ছে না? সভাপতি, বাংলাদেশকে উন্নতি করতে হলে তাকে রপ্তানি বাড়াতে হবে, কিন্তু বাংলাদেশের রপ্তানি খাতে সম্প্রতি দুর্নীতি দেখা যাচ্ছে। বর্তমান বাংলাদেশে বিদেশি চিংড়ি রপ্তানি করছে, কিন্তু কিছু অশিক্ষিত লোক এই চিংড়ির ভেতরে পাথর ঢুকিয়ে বিদেশে রপ্তানি করছে, যার ফলে বিদেশে আমাদের সুনাম নষ্ট হচ্ছে এবং বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে তাদের মূল্যবোধের অভাব, তাই তারা ঘৃণ্য কাজ করতে পারছে আমাদের দেশের সাথে। নিশ্চয়ই তাদের দেশপ্রেম অভাব আছে, তা না হলে তারা কিভাবে আমাদের দেশে ক্ষতি করবে? তাই পরিশেষে আমি বলতে চাই যে আমার প্রতিপক্ষ দল আমার সাথে এক কণ্ঠ মিলিয়ে বলুন যে শুধু দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দেশে দুর্নীতি বিস্তার ঘটছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার চমৎকার ভাবে তার যুক্তিগুলো উপস্থাপন করা এবং কিছু প্রশ্ন করে গেছে। এ পর্যায়ে আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। দ্বিতীয় বক্তা উপস্থিত আজকে বিতর্কে সভাপতি, সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, শিক্ষক মন্ডলী, আমার পক্ষে বিপক্ষের বন্ধুরা সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। সংহতের কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি এবং এটার যুক্তি খণ্ডন করেই যাব। আচ্ছা মাননীয় সভাপতি, আপনারা দেখুন আমাদের দেশে উন্নয়নের প্রধান কারণ দারিদ্রতার কারণে তারা পৌঁছতে পাবে না, এটা মনে করে এতে তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, যেমন চুরি, ডাকাতি, ইত্যাদি করে থাকে। যদি মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে তাহলে এটা হতো, তাহলে এই অন্যমূলক কাজগুলো এদেশের উন্নতির দিকে বাধা হয়ে দাঁড়ায় না। তাই বলা যায় এই উক্তিটি ভুল। পরে আসি আমরা ইফতিজিং। আজকের মেয়েরা যখন স্কুলের পথে রওনা হয় তখন রাস্তায় বিভিন্ন পকেটের ছেলেরা তাদের সমস্যা হিসেবে দাঁড়ায়, তাই তাদের মন্দ নামে রাখে, এতে তাদের কারো স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। প্রবাদ আছে, একটি আলুর কণা পেলে দক্ষপতির চলে, একটি মানুষ হলে বিশ্বজগৎ চলে। এসব অসাধু ছেলেরা যদি একটি আলুর কণাকেই যদি ধ্বংস করে দেয় তাহলে কিভাবে উন্নতি ও দুর্নীতি মুক্ত হবে? আজকের দিনে কথাই আছে, আজকের দিনের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ। আমরা দ্বিতীয়তে আসি বন্ধু। আমরা আজকের দিনে অনেকই বন্ধুর সাথে থাকি, তারা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। কথাই আছে, সঙ্গদেশে লোহা বাসে। এতে খারাপ বন্ধুদের সাথে থেকে নিজেরাও খারাপ হয়ে যায়। আমরা এটাও বলতে পারি, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগর অতল। আমরা যদি ছোট বালুকণা বা বিন্দু জল পরিমাণ খারাপ কাজগুলো বা দুর্নীতিগুলো না ঠিক করি তাহলে আমরা দেশের উন্নতির কথা ভাবছি কি করে? তাই বলতে পারি মূল্যবোধ ও দেশপ্রেমের নয়, বরং আমাদের ছোট ছোট দুর্নীতি বিস্তার করে। আমরা প্রাত্যহিক খবর থেকে জানতে পারছি যে বিভিন্ন বড় বড় কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অনেকে ধর্ষণ বা মেরে ফেলা হচ্ছে।
কিছুদিন আগেও তা শোনা গেছে বুয়েটের একটি ছেলেকে মেরে ফেলা হয়েছে। কথাই আছে শিক্ষিত জাতির মেরুদণ্ড। আমার বিপক্ষের বন্ধুরা যদি এখনো বলে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে, তাহলে আমরা বলবো চোখ থাকিতেও অন্ধ। তাহলে ওই বুয়েটের ছেলেকে চলে যেতে হলো কেন? আমাদের বিপক্ষের বন্ধুরা কি এখনো বুঝতে পারেনি তাদের আশেপাশে ঘটনা থেকে? আমার বিপক্ষের বন্ধুরা কি এটা বুঝতে পারে না যে চকচক করলে কোনো কিছু শোনা হয়ে যায় না, তা বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হয়। তাই একই খন্ডে বলি শুধু মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই নয়, বরং অনেকগুলো কাজের জন্য দুর্নীতি বিস্তার ঘটে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এই ছাড়ের সমানে সমান আমার মনে হচ্ছে চমৎকার বক্তব্য জমে উঠেছে। এই পর্যায়ে আমরা দলনেতা বক্তব্য শুনবো। প্রথমে আমি আহ্বান করছি পক্ষ দলের দলনেতাকে। পক্ষ দলের সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত সুদীপিত আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধু সবাইকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ আমি আমার দলের পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়বস্তু সংজ্ঞায়ন হয়ে গেছেন এবং দ্বিতীয় বক্তা এর পক্ষে যুক্তি উপস্থাপন করে গেছেন এবং আমি তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা হিসেবে এর পক্ষে প্রমাণ উপস্থাপন করবো। মাননীয় সভাপতি, প্রথমে আমি বলবো অর্থ বিভাগে দুর্নীতির কথা। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে অর্থ বিভাগ যে অর্থ পাওয়া যাবে তার ক্ষেত্রে অধিকও কিন্তু এর ক্ষেত্রে ব্যয় হয় না। তার বাকি অর্থগুলো চলছে কিছু অসৎ ব্যক্তিদের পকেটে, যাদের মধ্যে বিন্দুমাত্র মূল্যবোধ দেশপ্রেম নেই। তাদের মধ্যে যদি বিন্দুমাত্র মূল্যবোধ দেশপ্রেম থাকতো তাহলে তার নিজের কথা চিন্তা না করে নিজের দেশের কথা চিন্তা করতো এবং সেই অর্থগুলো কিন্তু নিজে দেশের ক্ষেত্রে ব্যয় করতো না, তার নিজেদের পকেটে ঢোকাতো না। তাই বলতে পারি শুধুমাত্র মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। মাননীয় সভাপতি, এবার আমি বলতে চাই মূল্যবোধ দেশপ্রেমের অভাবে ঘটে যাওয়া বিচার বিভাগে দুর্নীতির কথা। মূল্যবোধ দেশপ্রেমের অভাবেই সমাজ থেকে শুরু করে সারা দেশ দুর্নীতির সাথে জড়িয়ে আছে। সাধারণ গ্রামে সালিশ থেকে শুরু করে দেশে উচ্চ আদালত পর্যন্ত আজ দুর্নীতির সাথে যুক্ত। উদাহরণ বলা যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যা মামলার কথা। তা হত্যা সুবিচার কিন্তু আজও হয়নি, কারণ সেখানে সকলে সতত সত্যবাদিতার পক্ষে ছিল না। যদি সবাই সৎ থাকতো এবং তাদের মধ্যে মূল্যবোধ দেশপ্রেম থাকতো না, তাহলে তারা এত জঘন্য কাজ করতে পারতো না। তারা সবার আগে নিজে দেশের কথা চিন্তা করতো এবং সঠিকভাবে বিচার করতো, কিন্তু তাদের মধ্যে মূল্যবোধ দেশপ্রেমের অভাব রয়েছে বলে তারা এই কাজটি করতে পেরেছে। এবং তাই আমি বলতে পারি যে শুধুমাত্র মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। মাননীয় সভাপতি, এবার আমি বলতে চাই মূল্যবোধ দেশপ্রেমের অভাবে ঘটে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির কথা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, জেলা উপজেলা শিক্ষা পরিষদে কিছু ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত। তাদের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নতি বাধাগ্রস্ত। উদাহরণ কলেজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখায় শিক্ষক এমপিওভুক্তির কথা। সকল কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার পরও কিন্তু আজ আমাদের শিক্ষকরা মাসিক বেতন ভাতা পাচ্ছে না। যদি ওই সকল ব্যক্তিবর্গ উপটকন প্রদান করা হতো তাহলে যদি বলছে মানুষের সভাপতি আমাদের শিক্ষকরা সুন্দর বেতন ভাতা দিতে এখন দ্রুত কাজটি সমাধান হতো, কিন্তু অফিসের মধ্যে মূল্যবোধ দেশপ্রেম নেই বলে তারা এত যখন একটি কাজ করতে পারছে তাই শুধুমাত্র মূল্যবোধ দেশপ্রেমের অভাব আমি সভাপতি। এবার আমি বলতে চাই মূল্যবোধ দেশপ্রেমের অভাব ঘটে যাওয়া হাসপাতাল দুর্নীতির কথা। আজ সমগ্র দেশের দিকে তাকালে হাসপাতাল সহ চিকিৎসা স্বাস্থ্য বিভাগের সকল ক্ষেত্রে দুর্নীতি চোখে পড়ে। একজন ব্যক্তি অনেক কষ্ট করে সরকারি হাসপাতালে একজন ডাক্তার নিকট গেলে ডাক্তার দেখার মতো যোগ সহকারে শুনলে উপযুক্ত সরকারি ওষুধও পাওয়া যায় না এবং প্রাইভেট হাসপাতাল তো মানুষ চিকিৎসা পাওয়া হয় দুষ্কর হয়ে ওঠে, কারণ সেখানে ডাক্তার ভিজিট ফি, ওষুধ ফি এবং বিভিন্ন ধরনের খরচ মানুষ সামলাতে পারে না। তারা তাদের ভিটে ব্যাগ পর্যন্ত বিক্রি করে দেয়। এক্ষেত্রে কিন্তু ডাক্তারের মূল্যবোধ এবং দেশপ্রেম অভাবের কারণে কিন্তু একজন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা অন্য কিছুকে দায়ী না করে শুধুমাত্র মূল্যবোধ দেশপ্রেম অভাবকে দায়ী করতেই হবে। এবার আমি বলতে চাই মূল্যবোধ দেশপ্রেম অভাব ঘটে যাওয়া সড়ক বিভাগে দুর্নীতির কথা। বাংলাদেশের বর্তমান সরকার সড়কের উন্নয়নে যে অর্থ বরাদ্দ করছে সে অর্থ অর্ধেকও কিন্তু রাস্তাঘাটে উন্নয়নে ব্যয় হচ্ছে না। সেই বাকি অর্থগুলো চলে যাচ্ছে কিছু অসৎ ব্যক্তিদের পকেটে, যাদের মধ্যে সামান্য মূল্যবোধ দেশপ্রেম নেই। কারণ যদি মূল্যবোধ দেশপ্রেম থাকতো তাহলে তার সবারই দেশপ্রেম অভাবে দুর্নীতি বিস্তার করতে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলছেন যে মূল্যবোধ দেশপ্রেম ছাড়া দুর্নীতি বিস্তার অন্যান্য কারণ আছে, আমার তা জানা নেই। আমার তো মনে হয় আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের মনে হয় আচ্ছা আর বলবো না কিছু, কারণ এখানে তাদের মনে কষ্ট যেতে পারে। এবার আমি বলতে চাই মূল্যবোধ দেশপ্রেম অভাব ঘটতে চাই ব্যবসায়ী খাতে দুর্নীতির কথা। ব্যবসা খাতে সিন্ডিকেট গড়ে তোলার কারণে আজ ব্যবসায়ীরা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। বাজারের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীরা সবাই দুর্নীতির সাথে জড়িত। উদাহরণ বলা যায় পেঁয়াজের কথা বুঝেন, পেঁয়াজ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে। একই সাথে বাজার পণ্যের দাম বাড়িয়ে জনসাধারণকে কষ্ট দিচ্ছে। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা বাড়িয়ে চলে যাচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে যদি মূল্যবোধ দেশপ্রেম থাকতো তাহলে তার সাধারণ জনগণকে কষ্ট দিত না। দেশ নিজের প্রয়োজন মিটিয়ে ফলে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতো। অবশ্য তাই দুর্নীতির কারণে দেশে ভুটানে আজ পণ্য নষ্ট হচ্ছে, আবার বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশ অর্থ বিদেশে চলে যাচ্ছে। যদি তাদের মধ্যে মূল্যবোধ দেশপ্রেম জাগ্রত বা থাকতো তাহলে তারা এত যখন একটি কাজ করতে পারতো না। তাই শুধুমাত্র মূল্যবোধ দেশপ্রেম অভাব তারা যখন একটি কাজ করতে পারছে।
মাননীয় সভাপতি, আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। তার নিচে বিতর্কে বিষয়টিতে গিয়ে লক্ষ্য করছেন এখানে কিন্তু এখানে অভাব শব্দটির সাথে ই প্রতিযোগিতা জোরালো ভাবে এটিকে প্রকাশ করা হচ্ছে। তাই আমি বলতে চাই পারি যে শুধুমাত্র মূল্যবোধ দেশপ্রেমে অভাব দুর্নীতি বিস্তার করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। তার প্রাণবন্ত উপস্থাপনা আসলে যুক্তিগুলোর এবং প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয় সে দিতে চেষ্টা করেছে তার বক্তব্যে। এ পর্যায়ে আমরা শুনবো বিপক্ষ দলের দলনেতার কাছ থেকে তার বক্তব্য আশা রাখছি। সমিতি সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত সুধীবিত আমার পক্ষে বিপক্ষ দলের বন্ধুরা সবাইকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকে বিতর্কে বিশ্ব মূল্যবোধ দেশের অভাবে দুর্নীতি বিস্তার করে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দলের বিপক্ষ অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম পক্ষে বিষয়বস্তু সংজ্ঞান করে গেছেন, দ্বিতীয় পক্ষে যুক্তি খণ্ডন করে গেছেন এবং আমি তৃতীয় পক্ষ অর্থাৎ দলনেতা হিসেবে প্রমাণ করে যাবো যে শুধুমাত্র মূল্যবোধ দেশের অভাবে না আরো অন্যান্য কারণে দুর্নীতি বিস্তার ঘটে। কথা হচ্ছে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের অবস্থা ঠিক তেমনি, তাতে তার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে বুঝতে পারছি না যে শুধুমাত্র মূল্যবোধ দেশ অভাবে না আরো অন্যান্য কারণে দুর্নীতি বিস্তার ঘটে। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন যে গার্জিয়ারা পাল্টা তাদের নাকি মূল্যবোধ দেশ অভাব রয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা, কারণ প্রত্যেক বছর গাড়ি বিক্রি করার পর কিছু কিছু গাড়ির বেঁচে যায়, যার ফলে কারণ আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘদিন দীর্ঘদিন ব্যাপার যাচ্ছে না, যার ফলে এই গাড়িগুলো তার বিক্রি করতে পারছে না। প্রথমে আমি এবার দুর্নীতি একটু অন্যতম কারণ স্বভাবে কথা বলতে চাই। আমার প্রতিপক্ষ দলের বন্ধু শুধুমাত্র মূল্যবোধ দেশ অভাবে না, একজন ব্যক্তি খারাপ স্বভাবের কারণে তার মাথায় দুর্নীতি সংঘটিত হয়। একজন মানুষ যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ে তখন দুর্নীতি করা তার স্বভাব হয়ে দাঁড়ায়, তার একটা সোজা ওটা হচ্ছে শোষণের না ধর্মের কাহিনী। একজন মানুষ যখন আকার বা আকৃতিতে পরিবর্তন হলো তার স্বভাবের কখনোই পরিবর্তন হয় না, কথা হচ্ছে পাল্টা ধুলো মনে যায় না। এখন আমরা একটি প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন, মানুষ আপনার নিকটবর্তী কেউ দুর্নীতি আপনি কারণ হিসেবে কোনটিকে দায়ী করবেন, মূল্যবোধ দেশ স্বভাবকে নাকি তার খারাপ স্বভাবকে? আশা করি উত্তর পাবো। মাননীয় সভাপতি, এবার আমি বলতে চাই দুর্নীতি ঘটে আইন অন্যতম কারণ উচ্চাকাঙ্ক্ষার কথা। মানুষ স্বভাবতে যত পায় তত চায়, তার টাকা শেষ নেই। এই জগতে যার যত বেশি সে আর বেশি চায়। যে লাখ টাকার মালিক সে কোটিপতি হতে চায়, যার কোটি টাকা আছে সে হাজার কোটি টাকা পেতে চায়। উদাহরণস্বরূপ বলা যাচ্ছে গ্যাসের মালিক সম্রাটের কথা। অর্থবিত্ত হওয়ার পর উচ্চাকাঙ্ক্ষার কারণে সে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। কবি পাশে এই জগতে হয় সে বেশি চায়, যার আছে গরিবের রাজা অস্ত্র করে সমস্ত কাঙ্গালে ধরে। এরপরে আমরা প্রতিপক্ষ দলের বন্ধুরা বলবে যে শুধুমাত্র মূল্যবোধ দেশ অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। এবার আমি বলতে চাই দুর্নীতি ঘটে আইন অন্যতম কারণ দায়িত্বটার কথা। অনেক ব্যক্তি মাঝে মাঝে দায়িত্ব টাকা নিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তারা দারিদ্র মাঝে বেঁচে থাকতে চায় না। তারা মনে করে শুধুমাত্র অর্থবিত্ত হলে সুখী হয়ে যায়, কিন্তু তাদের এটা জানেনি দারিদ্রতা মাঝে সুখ থাকে, এমনকি মনে সুখী হলো প্রকৃতি সুখ। এটা না জেনে না বুঝে তারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে, তখন তারা ঠিক ভুল কিছুই বুঝে না। তারা নিজের ইচ্ছা মতো অন্যায় কাজ করে এবং দুর্নীতির দিকে নিজেকে টেনে নেয়। কথা আছে অভাবে স্বভাব নষ্ট। এরপর আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলবেন যে শুধুমাত্র মূল্যবোধ দেশ অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। এবার আমি বলতে চাই দুর্নীতি ঘটে আইন অন্যতম কারণ সুশিক্ষার অভাবের কথা। আমরা জানি শিক্ষায় মেয়ে জাতি মেরুদণ্ড, তবে হ্যাঁ শিক্ষাটা তবে সুশিক্ষা আমাদের সমাজে শিক্ষিত ব্যক্তি অভাব নেই, তবে কতটুকু সুশিক্ষিত হচ্ছে সেটা আমাদের জানা নেই। এই সুশিক্ষার অভাবে আমাদের সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। শুধু দুর্নীতি নয়, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ সংঘটিত হচ্ছে। তাই বলছে মূল্যবোধ দেশ অভাবে নয়, সুশিক্ষার অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। এবার আমি বলতে চাই দুর্নীতি কথা একটু অন্যতম কারণ পারিবারিক শিক্ষার অভাবের কথা। আমরা আমাদের সমাজে অনেক পরিবারে দেখি শিশুকে ছোটবেলা থেকে সততা সত্যবাদিতা ন্যায় পরায়ণতা সহানুভূতি ইত্যাদি শিখে দেওয়া হয়। পরে পরবর্তীতে বড় শিশুটি তার কর্মক্ষেত্রে সেই শিক্ষাটি প্রয়োগ করে এবং সদ্ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করে, কিন্তু সকল পরিবারে শিক্ষাগুলো দেওয়া হয় না। ফলে শিশুটা অন্য অপরাধ দুর্নীতি শিক্ষা নিয়ে বেঁচে থাকে। তাই বলছি শুধুমাত্র মূল্যবোধ দেশ অভাবে নয়, আরো অন্যান্য কারণে দুর্নীতি বিস্তার ঘটছে। এবার আমি বলতে চাই দুর্নীতি ঘটে অন্যতম একটি প্রধান কারণ সঙ্গদোষের কথা। কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে কোনো ব্যক্তি কোনো সৎ ব্যক্তির সাথে চলে তার অন্তরে সবসময় সৎ চিন্তা বিরাজ করে, ঠিক তেমনি সে যদি অসৎ ব্যক্তির সাথে চলাফেরা করে তবে সে দুর্নীতিতে খুব সহজে জড়িয়ে পড়বে। একজন ব্যক্তি যদি উপটোকন গ্রহণকারী কোনো ব্যক্তির সাথে কিংবা কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তির সাথে সঙ্গ দেয় তবে তার অন্তরে এই ভাবনা আসবে যে সে যদি অন্য এবং দুর্নীতিকে অর্থবিত হতে পারে তাহলে আমি কেন পারবো না, এই চিন্তায় তাকে দুর্নীতিগ্রস্ত হয়ে তোলে। তাই বলছি যে শুধুমাত্র মূল্যবোধ দেশ অভাবে নয়, আরো নানা কারণে দুর্নীতি বিস্তার ঘটে। মাননীয় সভাপতি, এবার আমি বলতে চাই দুর্নীতি ঘটে একটি অন্যতম কারণ মাদকাসক্তের কথা। মাদকাসক্ত আমাদের দেশের জন্য একটি অভিশাপ স্বরূপ। মাদকাসক্ত হলো মাদকের প্রতি আসক্ত। আমাদের দেশের ভিতর সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিছু লোক আছে যারা মাদক সেবন করে। যদি তাকে নির্ধারিত বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকতে সেহেতু মাদক সেবনের জন্য তাকে অতিরিক্ত অর্থ যোগান দিতে হয়, আর সে অতিরিক্ত টাকা যোগান দিতে গিয়ে সে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। দুর্নীতি বিস্তারের কাটে মাদকাসক্ত অন্যতম কারণ। এখান থেকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা দুর্নীতি বিস্তারের কারণ হিসেবে একজন ব্যক্তির আসক্তি বা নেশাকে দায়ী না করে মূল্যবোধ এবং দেশপ্রেম অভাবকে দায়ী করবেন। আশা করি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সকলে আমার দলের সাথে একমত পোষণ করবে। এরপর তারা সেটা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। কাকে ধরে এমন অবস্থায় আছে আমার মনে হয় আমাদের বিচারকদেরও প্রচন্ড ব্যাগ পেতে হচ্ছে মার্চ দিতে। চমৎকার মানে টান টান উত্তেজনাপূর্ণ একটি ইভেন্ট আমরা উপভোগ করলাম। এ পর্যায়ে আমরা আহ্বান করবো যুক্তি খণ্ডনের পর্বে। যুক্তি খণ্ডনের পর্বে প্রথমে আহ্বান করছি পক্ষ দলের দলনেতা খাদিজা আক্তার সুমিকে তার যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করার জন্য বক্তব্য উপস্থাপন। সভাপতি, ধন্যবাদ সবাইকে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলেছেন যে আমাদের নাকি চোখ থাকতে অন্ধ। আসলে এই কথাটা আমাদের ক্ষেত্রে
ক্ষেত্রে নয়, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ তারা তাদের আশপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক বিভাগ, ব্যবসায়ী খাত, স্বাস্থ্য বিভাগে বিভিন্ন শাখা এবং বিচার বিভাগে করতে চাও দুর্নীতিগুলো কি দেখেন না? এরপরে তারা কিভাবে বলছেন যে শুধুমাত্র মূল্যবোধ দেশপ্রেমের অভাবে অন্যান্য কারণে দুর্নীতি বিস্তার ঘটে? আর তা আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন তো, আপনারা যে কারণগুলোর কথা বলেছেন সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু মূল্যবোধের অভাবে ঘটে। আর মূল্যবোধের অভাবের ফলে কিন্তু একজন মানুষের মধ্যে দেশপ্রেমের অভাবেও সৃষ্টি হয়। সুতরাং আমি বলতে পারি যে মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। মাননীয় সভাপতি, আচ্ছা, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন যে ছোট ছোট দুর্নীতিগুলোর মাধ্যমে নাকি বড় বড় দুর্নীতি সৃষ্টি হয়। আচ্ছা, ছোট ছোট দুর্নীতিগুলো কিন্তু ঘটে মূল্যবোধের অভাবে। দুর্নীতি করবে না, দুর্নীতি করতে সে কিন্তু সেগুলো মূল্যবোধের অভাবে সে দুর্নীতিগুলো করবে। আমার দলের আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন বিবেকের অভাবে দেশে দুর্নীতি বিস্তার ঘটে, কিন্তু প্রতিপক্ষ দলের বলছে একটি বিবেক, কিন্তু বিবেক কিসের অংশ? বিবেক তো মূল্যবোধের অংশ। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন যে দারিদ্রতার অভাবে দেশে দুর্নীতি বিস্তার ঘটে। এই উক্তিটি নাকি ভুল। এক্ষেত্রে তিনি নিজে যখন বলছেন এই উক্তিটি ভুল, তখন তিনি আমাদের সাথে একমত হচ্ছেন যে দারিদ্রতা না দুর্নীতি ঘটায় বিস্তার গেছে, কিন্তু মূল্যবোধ দেশপ্রেমের অভাব কিন্তু অন্যতম কারণ। আমার প্রতিপক্ষ দলের একজন বন্ধু বলে গেছেন যে ইফটিজিং নাকি দুর্নীতি ঘটা কারণ। আচ্ছা, ইফটিজিং তো মানুষ যখন মূল্যবোধের অভাব ঘটে তখন কিন্তু সেই ইফটিজিং করে। মূল্যবোধ থাকে, মূল্যবোধের যদি অভাব না ঘটে, যদি তার মাঝে যদি মূল্যবোধের অবস্থান থাকে তখন সে কিন্তু দুর্নীতি করবে না। তার মাঝে মূল্যবোধের অভাব ঘটলে কিন্তু সে দুর্নীতি করবে। এক্ষেত্রে কিন্তু আমার প্রতিপক্ষ দলের বলে সম্পূর্ণ আমাদের সাথে একমত হয়ে বলছে যে শুধুমাত্র মূল্যবোধের দেশপ্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। আমার প্রতিপক্ষ দলের বন্ধু, আমি একটু কথা বলতেছি, আমি তাদের অবস্থার কথাই এখন বলবো। ঢাকার ফার্ম গেটে একটি মিছিল হচ্ছিল, সেখানে কিছু লোক বলছিল যে মানি না, মানবো না। তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কি মানবে না, তখন তারা বলছিল যে জানি না, জানবো না। আমার কি মানবে না, কি জানে না, তারা কি মানবে না সেটা তারা নিজেই জানে না। এবার আমি আমার বক্তব্য এখানে শেষ করতে পক্ষ দলের দলনেতাকে চমৎকার ভাবে তার প্রশ্নগুলো উত্তর দিয়ে গেল এবং কিছু যুক্তি খণ্ডন করে গেল। এই পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতাকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সুদীপ্ত আমাকে আর একবার সুযোগ দেওয়ার জন্য। আমার বন্ধু বলে গেছেন সিরাজউদ্দৌলার কাহিনী। মীর জাফর মীর কাসিম ও বশির বেগমের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলার পদটা ইংরেজদের কাছে। ইংরেজরা মীর জাফর মীর কাসিম ও বশির বেগমকে দায়িত্বের লোভ দেখে তাদের বিশ্বাসঘাতকতার পদটি বেছে নিতে বলেছিল। তাদের এটা জানতে না যে ইংরেজরা তাদের দেশে এত ক্ষতি করবে। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন আইনি কর্মকর্তাদের কথা, কিন্তু তাদের এটা জানে না যে আইনি কর্মকর্তাদের মধ্যে মূল্যবোধ দেশপ্রেম আছে, কিন্তু তারা তো প্রকাশ করতে পারছে না, কারণ তাদেরকে অনেক ব্যক্তি মৃত্যুর হুমকি দেয়, যার ফলে তারা নিজের পরিবারের কথা বিবেচনা করে দুর্নীতি করে। আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেছেন যে যদি বিচার বিভাগ দুর্নীতিমুক্ত থাকতো তাহলে 30 বা 35 বছর মামলা এখনো কেন জটলা বেঁধে আছে? সেসব মামলা এখনো কোনো সমাধান হচ্ছে না কেন? সেসব মামলা এখনো কোনো সমাধান হচ্ছে না কারণ সেসব মামলা হয়তো কোনো সাধারণ হত্যা, সেসব মানুষগুলো ভেবে নিয়েছিল যেটা খুন, অথবা এইসব মামলা এখনো কোনো সমাধান হয়নি। সেসব মামলা হয়তো পুলিশে খুঁজে যাচ্ছে, সেসব মামলা এখনো কোনো সমাধান হচ্ছে না। এই জন্য হয়তো হতে পারে যে সেসব মামলা এখন কোনো সমাধান হচ্ছে না, কিন্তু তাতে এটা জানা নেই যে শুধুমাত্র মূলগত দেশ অভাবে না, আরো অন্যান্য কারণে সেসব মামলা সমাধান হচ্ছে না। আমরা তো বন্ধুরা বলে গেছে, আমাদের দ্বিতীয় বক্তা বলে গেছেন ছোট ছোট দুর্নীতিগুলো, এটা ছোট ছোট দুর্নীতিগুলো নাকি একটি বড় দুর্নীতি বিস্তার করে, সেটা বলেছেন তারা বলে গেছেন এটা এই উক্তিটা ভুল, এটা পুরো সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এই কিছুতে কোনোভাবে ভুল হতে পারে না, কারণ যখন মানুষ যদি একটা দুর্নীতি যদি করে ফেলে তাহলে সেটা অন্য মানুষ তার দেখা দিয়ে কেউ আরো সব দুর্নীতি করতে পারে, এটা তাদের জানা নেই, যার ফলে আমরা বলতে পারি শুধুমাত্র মূলগত দেশ অভাবে না, আর অন্যান্য কারণে দুর্নীতি বিস্তার করে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সবাইকে। এটা ধরে রাখো, আমাদের আরো কথা আছে। আমরা এই পর্যায়ে বিচারক মন্ডলীকে বলবো আপনারা মার্কিংটা রেজাল্টটা তৈরি করে ফেলেন, আর আপনাদের মতো একসাথে করে ফেলেন, রেজাল্টটা শেষ করে ফেলেন। আর বিচারকদের পক্ষ থেকে আপনারা একজন যদি একটু খুব সংক্ষেপে কিছু বলেন, এরপরে পাশাপাশি কিছু কথা বলে আমরা অনুষ্ঠান শেষ করবো। স্যার কি কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা বিচারকদের মধ্য থেকে একজন আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নেন, কথা বলবেন খুব সংক্ষেপে। খুব সংক্ষেপে সম্মানিত সভাপতি, উপস্থিত সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত আমাদের শিক্ষার্থীবৃন্দ, পক্ষ বিপক্ষের বন্ধুরা, আসসালামু আলাইকুম।
আজকের বিতর্কের বিষয় ছিল মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে। উভয় পক্ষে খুব সুন্দর যুক্তি উপস্থাপন করেছে। আমরা যারা বিচার কার্য পরিচালনা করতেছিল তারা কিন্তু আসলে নাম্বার দিতে খুবই ব্যাগ পেতে হয়েছে, কেমন, কারণ উভয় পক্ষে খুব সুন্দর যুক্তি উপস্থাপন করেছে। কেউ কাউকে ঠেলতে পারে নাই, কিন্তু তারপরও যেহেতু পক্ষে এবং বিপক্ষে একটা রেজাল্ট তো হবে, হার জিত চিরদিন থাকবে। হ্যাঁ, তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে, এতে মন খারাপ হওয়ার কিছু না। হ্যাঁ, কারণ আমরা এখন স্কুল পর্যায়ে এটা অংশগ্রহণ করেছি, আবার আমাদেরকে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করতে হবে। তোমরা যদি মন খারাপ করে আবার পরবর্তী স্টেজে যদি অংশগ্রহণ না করো তাহলে তো আমাদেরকে আরো ব্যাগ পেতে হবে, কেমন। তো যারা যে পক্ষে জয়লাভ করুক তোমরা সেটা মেনে নিবে, কখন মন খারাপ করবে না এবং সামনের দিকে এগিয়ে যাবে। এখানে আমরা দেখছি যে বড় বোন এবং ছোট বোন, দুই বোন এখানে সিংহ আর বাঘের মতো লড়াই করেছে। তার দেখা যাক রেজাল্টে কোন বোন জানি জয়লাভ করে। হ্যাঁ, আশা করি যে পক্ষে জয়লাভ করুক না কেন দোনো বোনে সেটা মেনে নিবে, কেমন। তো এবারে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। কথা বলছি আর আমার মনে হয় আমি বেশি কিছু বলার নেই। তারপরে আমি জাস্ট দু একটি কথা একটু অ্যাড করি, এরপরে ভাষা ভাই তোমাদেরকে দিক নির্দেশনা দেবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে বক্তব্যের ক্ষেত্রে আমরা আস্ত একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে অনেকটা মুখস্থর মতো বিষয় এসেছে আর আঞ্চলিকতা আসে নাই তেমন একটা, মাঝে মাঝে দুই একটা কথার মধ্যে চলে আসছে। এগুলো আমরা চেষ্টা করব পরিহার করার জন্য। আসলে এগুলো হয় না, আমরা গ্রামে বড় রুরালে বড়, আমাদের এই টানটা আমাদের যায় না। তো আমরা চেষ্টা করব তারপরে যতটুকু সম্ভব আঞ্চলিকতা বা আঞ্চলিক ভাষার যে টান আমাদের মাঝে এসে যায় সেটা পরিহার করার চেষ্টা করব। আর আমরা ওই যে তাড়াহুড়া করে অনেক সময় দেখা যায় যে আমার যে তথ্য দেওয়ার ছিল আমি সেটাও দিতে পারিনি। তাড়াহুড়ার দরকার নাই, বক্তব্য তাড়াহুড়া করতে হয়, কিন্তু এমন তাড়াহুড়া না যে ক্ষেত্রে দেখা যায় আমরা বিপক্ষ দলে একজন মানে সদস্যকে দেখেছি, আমি বলবো প্রথম বক্তা, সে তাড়াহুড়া করতে গিয়ে তার কিছু কথা আমরা অনেক সময় অডিয়েন্স বুঝতে পারেনি, বিচারকরা বুঝতে কষ্ট হয়েছে। এই বিষয়গুলো যাতে আমরা পরিহার করি, আমরা আরো সতর্ক থাকি। তাড়াহুড়া না, এমন তাড়াহুড়া যে মানে খুব বেশি করা যাবে না। তুমি আরেকটু স্লো বলো, তথ্য কম দাও কিন্তু গুছিয়ে তথ্য দাও। দু একটা তথ্যে তোমার খুব ভালো মার্কস চলে আসবে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো, আমি প্লিজড এই অনুষ্ঠানে। এই পর্যায়ে আমি আজকের আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যিনি আমাদেরকে সবসময় পরামর্শ দেন, ওনার বক্তব্য শোনার পরে আমরা ফলাফলটা ওনার মাধ্যমে ঘোষণা করবো। আমি ভাষাভাই অনুরোধ করবো বিদ্যার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলার। আজকের এই বিতর্ক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত বিচারক মন্ডলী এবং বিতর্কে অংশগ্রহণকারী বিতর্কিক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। তোমরা যে বিতর্কে অংশগ্রহণ করেছ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে আমি শ্রোতা হিসাবে আমার মনে যে পয়েন্টগুলি আসছে প্রায় অধিকাংশই তোমরা ছুঁয়ে গেছো। এই জন্য তোমাদেরকে আরেকবার অভিনন্দন, খুব ভালো বলেছ। তোমরা আমাদের স্যার যে কথাটা বলেছে এটা খুব চমৎকার যে কথা, যে এটা খেয়াল রাখবে তোমরা, প্রমিত উচ্চারণ হতে হবে। তোমরা এখন 8-এ 9-এ 10-এ পড়ে যদি প্রমিত উচ্চারণ না করতে পারো, মানে এখানে কিন্তু উচ্চারণ এবং বাচনভঙ্গির জন্য নাম্বার আছে। এই জন্য এদিকেও কিন্তু তোমাদের একটু নজর রাখতে হবে ভবিষ্যতে। তথ্য তো আনবাই, তোমরা তথ্যগুলো অবশ্যই খুব প্রয়োজনীয় জিনিস। আর পাশাপাশি যেহেতু লটারির মাধ্যমে পক্ষ বিপক্ষ হয়, ফলে অত্যন্ত টেকনিক্যাল পয়েন্টগুলি, যেমন এখানে এই যে মূল্যবোধ এবং দেশপ্রেমের অভাবেই একটা প্রত্যয় আছে। প্রত্যয় দেওয়ার মানে হচ্ছে যে এই দুইটা বিষয়ের মধ্যে এটাকে লিমিট করে ফেলছে, মানে এই দুইটার বাইরে যেন অন্য কোনো বিষয় না থাকলে যেন, তোমরা বলেছো কেউ, আমি লক্ষ্য করেছি, কিন্তু এটাকে আর একটু ব্যাপার ছিল, আর একটু এটাকে আরো ব্যাখ্যা করার দরকার ছিল। আর দুর্নীতির বিস্তার ঘটে, দুর্নীতি এর আগেও ছিল, এর থেকে একটু বাড়বে, আরো বিস্তৃত হবে। তো
এই বিস্তারটাকে আর একটু ব্যাখ্যা করা দরকার ছিল। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো বলেছো অনেক কিছু, তোমরা নিশ্চয় জানো যে আসলে এই দুইটা অন্যতম কারণ বটে, অনেকগুলি কারণের মধ্যে এই দুইটাও বটে। মূল্যবোধ এবং দেশপ্রেমের অভাবে ঠিকই আমাদের দুর্নীতি বিস্তার ঘটে, কিন্তু এগুলি শুধুমাত্র এই দুইটাতে ব্র্যাকেট বন্দি করে ফেলা যাবে না। এর বাইরেও যেমন সুশাসনের অভাব। 1971 সালে আমাদের এই বাংলাদেশে এই যে দেশ মাতৃকার জন্য যারা লড়াই করেছিল, আমাদের মুক্তিযোদ্ধারা, অকুতোভয় মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, আমরা দেখেছি যে তখন দেশ প্রেম খুবই তীব্র ছিল। কিন্তু দেখা গেছে যে স্বাধীনতার পরপরই সুশাসনের একটু অভাব পরিলক্ষিত হয়েছে, এবং এটাকে গোছগাছ করে আনছিল সরকার, মানে চেষ্টা করছিল যে এটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে। ঠিক এই মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে আবার আরেক পরিস্থিতি কিন্তু দেশটি নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি যে ওই সময় যে দেশপ্রেম, যে যুদ্ধক্ষেত্রে জীবন দিতে পারতো, মারা যেতে পারতো, জীবনকে কোরবান দিয়ে এসে নামছে, আমি মরবো কিন্তু আমার দেশকে স্বাধীন করবো, এরকম একটা পত্র নিয়ে তারা নেমেছিল। কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে এই সুশাসন তার এই দেশপ্রেমটাকে কন্টিনিউ করতে পারে, এটাকে চালিয়ে দিতে পারে। হ্যাঁ, এবং মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যখন অস্ত্র নিয়ে গেল এবং তাদেরকে অন্য কোনো শৃঙ্খলা আনে নাই, তারা এক ধরনের বেকার হয়ে গেল। এরকম একটা দেশপ্রেমিক জনগোষ্ঠী দেশকে গড়ে তোলার জন্য কিভাবে তাকে কাজে লাগাবে, এরকম কোন সুশাসন তখন প্রতিষ্ঠিত করা যায় না। যার কারণে আমরা দেখা যাচ্ছে যে মূল্যবোধ এবং দেশপ্রেম থাকলেই ওই দুইটা শর্ত 71 পর ছিল, কিন্তু আরো কিছু বিষয়ের অভাব ছিল দেখা, তখন কিন্তু আমরা আমাদের সমাজ দেশটা করতে আমাদের অনেক বিলম্ব হচ্ছে। না হলে অন্তত এই 50 বছর, আগামী বছর আমাদের 50 বছর হবে, এই 50 বছরে আমরা কিন্তু এই দুর্নীতির সুযোগে 13-14 না, আমরা আরো অনেক এগিয়ে দেখতাম, অনেক এগিয়ে দেখতাম। আমরা হয়তো দেখা যেত যে এশিয়া মহাদেশের মধ্যে আমরা দুর্নীতি সবচেয়ে কম থাকতো, আমাদের দেশপ্রেমটাকে ধরে রাখা যেত বা ওটা কন্টিনিউশন যদি থাকতো। তো যাই হোক, তোমরা আজকে অনেকে ভালো বলেছ, অনেকে হয়তো 2-1টা পয়েন্টে হ্যান্ডপ্যান নাম্বারে খুব কাছাকাছি হয়তো পার্থক্য হবে। তো এটা আমাদেরকে প্রতিনিয়ত এই বিতর্কগুলোতে অংশ নিতে হবে এবং অনুসন্ধান করতে হবে যে যত বেশি তথ্যবহুল, তোমরা কি জানো যে তোমার মধ্যে যে তথ্যটা যায় এটা তোমাদের ভেতরে, তুমি যখন একটা তথ্য সংগ্রহ করো তোমার মধ্যে আসে, তখন তোমার মধ্যে ইতিপূর্বকার যে তথ্যগুলি এটার সাথে আহরিত তথ্যের একটা সংশ্লেষণ ঘটে, মেশামেশি ঘটে, মিথস্ক্রিয়া ঘটে। তো ঘটার পরে তোমার বোধটার নতুন একটা প্রত্যয় চলে যায়, তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে মানবোধ, তোমার যে মূল্যবোধ, তোমার গুণবোধ, এগুলি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে তুমি নতুন একজন মানুষের পরিণত হও। এই জন্য আমরা প্রতিনিয়তই আমরা মৃত্যুবরণ করে আবার প্রতিনিয়ত জেগে উঠি। যখনই নতুন তত্ত্ব নিয়ে একটা নতুন মানুষের জন্ম হয়, তখন বুঝতে হবে আমি আর আগে মানুষটি নেই, আমি নতুন মানুষের চলে আসছি। যাই হোক, তোমরা এই তথ্য অনুসন্ধান করবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই প্রতিনিয়তই সোচ্চার থাকবো, এবং যে দুটা বিষয় এখানে মূল্যবোধ, দেশপ্রেম, সুশাসন, হ্যাঁ, তারপরে সামাজিক নানা ধরনের শৃঙ্খলাগুলির প্রতি আমরা নিজেরাই নাগরিক অবস্থান থেকে স্ব দায়িত্ব পালন করবো, এই তোমাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের এই আমাদের উভয় পক্ষ তো ভালো বলেছো, বলছি না কাছাকাছি থাকবে। যাই হোক, তোমরা অনেকেই আজকে অভিনন্দনযোগ্য ভালো বক্তব্যের জন্য। তোমাদের আজকের এই বিতর্কে মানে বিজয়ী দল হচ্ছে পক্ষের দল। পক্ষ দলের দলনেতা হচ্ছে শ্রেষ্ঠ বক্তা। বলো ডাক্তার সুমি হচ্ছে গিয়া পক্ষ দলের, সে আসতে শ্রেষ্ঠ বক্তা হচ্ছে। শ্রেষ্ঠ বিপক্ষ মানে শ্রেষ্ঠ এবং বিপক্ষ দলের সবাইকেই আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে সবাই আরো ভালো করবে প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠান।